আসসালামু আলাইকুম, আমি মাসুম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা লিখে আছে আইসোমারিজম বা সমানুতা। তো এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি শুরু করি, তো আমরা অর্গানিক কেমিস্ট্রির যে ইতিহাসটা আছে সেই ইতিহাসের পরপরই কিন্তু আমরা আরেকটা টপিক পড়ি, সেটা হচ্ছে যে পৃথিবীতে অর্গানিক কম্পাউন্ডের পরিমাণ এত বেশি কেন। তো এর মধ্যে কয়েকটা পয়েন্ট ছিল সেই অ্যান্সারটার। এটা কিছু পয়েন্ট ছিল এমন যে ক্যাটিনেশন, অথবা ছিল সংকরায়ন, অথবা ছিল সমানুতা। তো এর মধ্যে একটা পয়েন্ট আমরা দেখতেছি এখানে সমানতা। তো আমরা আজকে এটা নিয়ে ইনশাল্লাহ পড়াশোনা করব। তো এই ভিডিওটা আসলে যদি আমি একটা ভিডিওতে শেষ করতে চাই এই টপিকটা, তাহলে এটা খুব বড় হয়ে যাবে। তো আমরা ইনশাল্লাহ এই টপিকটা হচ্ছে 2টা ক্লাসে শেষ করবো, হ্যাঁ ইনশাল্লাহ। তো আইসোমারিজম হচ্ছে 2 প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে স্ট্রাকচারাল, আর একটা হচ্ছে স্টেরিও আইসোমারিজম, বা এটাকে আমরা বলতে পারি 3D আইসোমারিজম, আর এটাকে বলতে পারি 2D, ঠিক আছে। তো আমরা ইনশাল্লাহ নেক্সট টপিকে যে স্টেরিও আইসোমারিজম আছে সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ডিটেলসে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার মেইন টপিক হচ্ছে এই যে স্ট্রাকচারাল আইসোমারিজম। তো স্ট্রাকচারাল আইসোমারিজম হচ্ছে মূলত 5 প্রকার। এক হচ্ছে চেইন আইসোমারিজম, তারপর হচ্ছে পজিশনাল আইসোমারিজম, তারপর হচ্ছে মেটামেরিজম, তারপর হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, আর 5 হচ্ছে টটোমারিজম। তা আমাদের যে বোর্ড বইগুলো আছে সেখানে হচ্ছে মেটামেরিজমটা সবার পরে দেখানো হয়, কিন্তু আমরা আমাদের হচ্ছে পড়ানোর সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে এটা 3 নম্বরে লিখলাম, ঠিক আছে। তো আমরা এখন টপিকগুলোতে ডিটেলে ঢুকি একটু। স্ট্রাকচারাল আইসোমারিজমের শুরুর যে প্রকারভেদটা সেটা জানি কি ছিল, সেটা ছিল চেইন আইসোমারিজম, ঠিক আছে। চেইন আইসোমারিজম। তো চেইন আইসোমারিজম নামটা শুনে আসলে আমরা সবাই বুঝে গেছি যে জিনিসটা আসলে কি। এখানে হচ্ছে যে কার্বন যে চেইনটা থাকে, অর্গানিক কম্পাউন্ডের যে কার্বন সংখ্যার যে চেইনটা থাকে সেটার উপর ভিত্তি করে হচ্ছে এই আইসোমারিজমটা দেখা দেয়। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে অর্গানিক কেমিস্ট্রির যখন আমরা আইসোমারিজমগুলো লিখবো, আইসোমারগুলো যখন লিখবো, সেটা হচ্ছে আমি এভাবে যে বিস্তারিত যে সংকেতগুলো আছে CH3, CH2, CH3 এভাবে না এভাবে লিখতে কিন্তু আসলে অনেক সময় লাগে। হয়তো একটা যৌগ লিখতে খুব একটা সময় লাগে না, কিন্তু তুমি যখন একসাথে অনেকগুলো যৌগ লিখবা তখন অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে বেটার হচ্ছে তুমি যে স্কেলিটাল ফর্মুলা সেটা একটু তুমি দেখে নিবা। আর তুমি যদি স্কেলিটাল ফর্মুলাটা না বুঝো, আমি ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে নতুন একটা ভিডিও করে এটা লিঙ্কটা দিয়ে রাখবো। তো আমরা এখানে মূলত স্কেলিটাল ফর্মুলা দিয়ে শিখবো, সেটা দিয়ে আমাদের সুবিধা। তো আমরা শুধু একটা যৌগ নেই, যেমন হচ্ছে এই যৌগটা নিই, বিউটেন। হ্যাঁ, 4টা কার্বন আছে, ঠিক আছে। এই কারণে হচ্ছে এটা বিউটেন 1 2 3 4। তো এখানে যদি আমরা বিউটেনের জায়গায় প্রোপেন লিখি এবং এখানে একটা শাখা দেই, মিথাইল গ্রুপ দেই, তো এটাও কিন্তু এটা কিন্তু চেইনের ভিন্নতা হচ্ছে। এখানে 4টা কার্বন চেইনে, আর এখানে হচ্ছে প্রধান চেইনে 3টা কার্বন। তো এটা হচ্ছে এক ধরনের চেইন আইসোমার। এছাড়াও আমরা যদি কোনো একটা অ্যালকোহল নেই, ঠিক আছে, মনে করো এই যে এই অ্যালকোহলটা নিলাম, ঠিক আছে। তো এই অ্যালকোহলটা কত নাম্বার কার্বন আছে? 1 নাম্বার, 2 নাম্বার। তো আমরা যদি অ্যালকোহলটা কার্বন চেইনের 2 নাম্বারেই রাখি এবং চেইনের যেই দৈর্ঘ্যটা সেটা যদি চেঞ্জ করি, তাহলে কিন্তু এখানে আমরা আরেকটা চেইন আইসোমার দেখতে পারবো। যেমন হচ্ছে আমি যদি এখানের একটা চেইন কার্বন সংখ্যা কমাই দিই, সেটা হচ্ছে এমন OH, এবং এখানে একটা শাখা দিয়ে দিলাম। আমরা দেখতেছি এখানে কিন্তু 2 নাম্বার কার্বনেই হচ্ছে আমাদের কার্যকরীমূলকটা আছে, এই কারণে হচ্ছে, এবং চেইনের পরিবর্তন ঘটছে, এই কারণে হচ্ছে আমরা একটা চেইন আইসোমার বলতে পারবো। এটা কিন্তু কখনো আসলে তুমি ওই যে পজিশনাল আইসোমার হবে না, কারণ হচ্ছে এখানে কিন্তু ওই কার্যকরী মূলকের যে পজিশন সেটা কিন্তু চেঞ্জ করি না, কিন্তু 2 নাম্বার কার্বনে আছে। তো চেইন আইসোমারটা আসলে খুব সোজা, এটা আসলে বলারও খুব প্রয়োজন নেই। আমরা নেক্সটে যাই, ঠিক আছে। আর হচ্ছে এবার পজিশনাল আইসোমারে যাই।
পজিশনাল আইসোমারিজম। তো পজিশনাল আইসোমারিজম এটা শুনেও আসলে বুঝে যাওয়ার কথা যে এখানে আসলে কী নিয়ে ডিল করা হয়। তো এখানে হচ্ছে আমাদের যেই ফাংশনাল গ্রুপ অর্থাৎ কার্যকরী মূলকগুলো থাকে সেটার অবস্থানের পরিবর্তনের কারণে হচ্ছে এই সমানটা তৈরি হয়, ঠিক আছে। যেমন হচ্ছে একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম আমরা, যেখানে একটা অ্যালকোহল দেখলাম, এটা হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে পেন্টানল 2, ঠিক আছে। 1 2 3 4 5, এটা হচ্ছে পেন্টানল 2, ঠিক আছে। তো এখন যদি আমরা এখানের অ্যালকোহলটা এখানে 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন, অ্যালকোহলটা 2 নাম্বার কার্বন আছে, এখন যদি আমরা অ্যালকোহলটাকে সরাই নিই 3 নাম্বার কার্বনে যদি দিই, তাহলে এটা কিন্তু একটা আমরা বলতে পারি পজিশনাল আইসোমারিজম, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে আমাদের যে কার্যকরী মূলক সেটার হচ্ছে পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এছাড়াও যদি আমরা আরও দেখি, যেমন আমরা যদি ইথারের ক্ষেত্রে দেখি, তো এখানে হচ্ছে ইথারটা 1 2 2 নাম্বার কার্বনের পরে আছে, এখানে আমরা ইথারটা 1 নাম্বার কার্বনের পরে দিয়ে দিলাম, ঠিক আছে। এখানেও কিন্তু আমরা দেখছি যে কার্যকরী মূলক যেটা সেটার অবস্থানে পরিবর্তন হয়েছে, এখানে কিন্তু এটা একটা পজিশনাল আইসোমার, ঠিক আছে। এটা কিন্তু একটা পজিশনাল আইসোমারিজম শো করছে। তো এটাও আসলে খুব ইজি টপিক। তো আচ্ছা, এই টপিকটা শেষ করার আগে আমরা একটা জিনিস দেখি, ঠিক আছে, যে পজিশনাল আইসোমারিজম মানে দুই ধরনের, এক কথায় দুই ধরনের হচ্ছে কার্যকরী মূলক দেখায়, সেটা হচ্ছে একযোজী এবং দ্বিযোজী, ঠিক আছে। আমাদের কার্যকরী মূলকগুলো মূলত হচ্ছে একযোজী এবং দ্বিযোজী। যেমন অ্যালকোহলের OH, তারপর হচ্ছে অ্যালডিহাইডের CHO, তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের COOH, এবং এমন আরও অনেক আছে, ঠিক আছে। আর আরেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো কোনো কার্যকরী মূলকের সেটা হচ্ছে তোমার দুইটা হাত থাকে, ঠিক আছে, দুই দিকে হাত থাকে, যেমন হচ্ছে ইথার, তারপর হচ্ছে তোমার কার্বনিল কার্বন, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার দুই দিকে হাত খালি থাকে। তো এই দুই ক্ষেত্রে কিন্তু আমরা যখন আইসোমারগুলো লিখবো, সবগুলো কিন্তু আমরা বলতে পারি পজিশনাল আইসোমার, ঠিক আছে। সবগুলোকে আমরা বলতে পারি পজিশনাল আইসোমার। কিন্তু যখন কার্যকরী মূলকটা হচ্ছে দ্বিযোজী হবে, ঠিক আছে, অর্থাৎ এটা দুই পাশেই হাত থাকবে, তখন এটাকে আমরা একটু স্পেশাল করে, একটু আদর করে এটাকে অন্য একটা নাম দিই, সেটা হচ্ছে টটোমারিজম, সেটা হচ্ছে মেটামারিজম, মেটামারিজম, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের নেক্সট টপিকটা, যে আমাদের মেটামারিজম সমাণু, সেটা আমরা এখনই দেখব। পজিশনাল পরে আমাদের কি ছিল? মেটামারিজম। মেটামারিজমে আমরা একটু আগেই দেখে আসছি যে এখানে হচ্ছে এটা মূলত হচ্ছে অবস্থান সমাণু, অর্থাৎ পজিশনাল আইসোমারিজম, কিন্তু এটা হচ্ছে দ্বিযোজী মূলক এখানে থাকে, এই কারণ হচ্ছে এটাকে আমরা একটা স্পেশাল নাম দিই, সেটা হচ্ছে মেটামারিজম। যেমন আমরা একটু আগে এক্সাম্পলটা দেখছি যে ইথার, ঠিক আছে, এটা হচ্ছে একটা ইথার, এবং এখানেই হচ্ছে যেহেতু এই যে ওট অক্সিজেন, এই যে ইথার মূলকটা এটা হচ্ছে দ্বিযোজী, সুতরাং এটার যদি অবস্থানে পরিবর্তন হয় তাহলে এটাকে আমরা মেটামারিজম বলবো, ঠিক আছে। যেমন এটাকে আমি সরে এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে, এটা কিন্তু মেটামারিজম হয়েছে এখানে। তারপর হচ্ছে যদি আমি কার্বনিক কার্বন ইউজ করি, ঠিক আছে, যেমন হচ্ছে যদি এখানে কার্বনিক কার্বন ইউজ করি, যদি একটু স্কেলেটের ফর্মটা এখানে ভুল হয়েছে, যদি এখানে কার্বনিক কার্বন ইউজ করি, এখানে কিন্তু কার্বনিক কার্বনটা হচ্ছে 2 নম্বরে আছে, আর আমি যদি কার্বনিক কার্বনটা এখানে নিয়ে আসি তাহলে কিন্তু এটা এখন 3 নম্বরে আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা দ্বিযোজী মূলকের অবস্থানে পরিবর্তনের কারণে যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেটাকে আমরা মেটামরিজম বলতেছি স্পেশাল, ঠিক আছে। তো এই প্রথম যে 3টা পড়লাম আমরা, সেটা চেইন, পজিশনাল এবং মেটামরিজম, এগুলোতে পড়াশোনা খুব বেশি নাই, পড়াশোনা মূলত একটু পরে যে 2টা বাকি আছে ফাংশনাল এবং টটোমারিজম, সেগুলোতে আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে। এবার কি পড়বো আমরা? ফাংশনাল গ্রুপ, তো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, এখানে আমরা জিনিসটা যেটা বুঝতেছি, যেহেতু আইসোমারিজম সমানতা পড়তেছি, সেহেতু এখানে হচ্ছে আণবিক সংখ্যাটা সেম থাকবে, কিন্তু মানে ভিন্ন ভিন্ন যোগে কার্যকরী মূলকগুলো আলাদা আলাদা হবে, যেহেতু নাম ফাংশনাল গ্রুপ অর্থাৎ কার্যকরী মূলক সমানতা। তো আচ্ছা, আমরা শুরুতে একটা জিনিস দেখি যে
অ্যালকেন, নর্মাল যে অ্যালকেন থাকে সেটার কি আসলে কোনো কার্যকরীমূলক সমান হয় কি না। যেমন যদি একটা অ্যালকেন লিখি, যেমন বিউটেন, এ কিন্তু তুমি হয়তো এটাকে এখানের শাখাটা, এখানের কার্বনটা মুছে এখানে একটা শাখা দিয়ে দিতে পারো। এটা কিন্তু কোনো ফাংশনাল গ্রুপে চেঞ্জ হলো না, ঠিক আছে, এটা কিন্তু অ্যালকেনে রয়ে গেছে, এটা কিন্তু অ্যালকিন অথবা অ্যালকাইন এমন কিছু হয়ে যায়নি। তো এখানে এটা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম হবে না, ঠিক আছে, এটা কিন্তু চেইন আইসোমারিজম। তো আমরা যদি একটা আরেকটা ইয়া দেখি, যেমন C3H6, ঠিক আছে, C3H6, তো এটা মূলত কি, এটা মূলত আমরা দেখতেছি, এটা আমরা ছোটোবেলায় সংকেত পড়ছিলাম যে অ্যালকিনের সংকেত হচ্ছে CnH2n, এটা অ্যালকিন। আবার একটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস বলি, মানে এটা হচ্ছে এই পুরো টপিকটা কাজে লাগবে, যে কোনো অ্যালকেন থেকে যদি 2টা হাইড্রোজেন কমে যায়, 2টা হাইড্রোজেন কখন কমে, যখন একটা পাই বন্ড 2টা কার্বনের মাঝখানে আসে, ঠিক আছে। যেমন দেখো, আমি যদি যৌগটা লিখি CH3 CH2 CH3, ঠিক আছে, আর যেখানে একটা পাই বন্ড দিয়ে দিই CH3 CH2 CH3, দেখছো, আর যখন একটা পাই বন্ড দিয়ে দিচ্ছি, অর্থাৎ ডাবল বন্ড এখানে আছে, তখন হচ্ছে আমার 2টা হাইড্রোজেন কমে গেছে। আর তুমি যখনই দেখবা যে কোথাও 2টা হাইড্রোজেন কমে গেছে, তুমি সেখানে নিশ্চিত জানবা যে সেখানে হচ্ছে একটা ডাবল বন্ড আছে, ঠিক আছে। অথবা অথবা এই C3H6, এটাতে কিন্তু আমরা এই যে অ্যালকিনটা, এটা ছাড়াও কিন্তু আমরা একটা অ্যালকেন চক্রাকার, যে সাইক্লিক অ্যালকেন, এটাও কিন্তু আমরা রাখতে পারি, ঠিক আছে। তুমি যদি কাউন্ট করো, এখানে এটা সংকেত কিন্তু C3H6, অর্থাৎ আমরা বুঝতেছি যদি কোথাও আমাদের অ্যালকেন থেকে 2টা হাইড্রোজেন কম থাকে, সেখানে হচ্ছে আমাদের একটা ডাবল বন্ড থাকবে, এবং সেখানে সেটা হচ্ছে চক্রাকার যৌগ হইতে পারে, ঠিক আছে। আবার যদি 2টা হাইড্রোজেন কমে, আরও যদি 2টা হাইড্রোজেন কমে, এখানে তো 2টা হাইড্রোজেন কমছে, এখানে যদি আরও 2টা হাইড্রোজেন কমে, সেখানে হয়তো আমার একটা ট্রিপল বন্ড হবে। অথবা আমি যদি দুই পাশে 2টা ডাবল বন্ড দিই, তাহলেও কিন্তু এখানে ফর্মুলাটা সেম থাকবে। অর্থাৎ আমরা দেখতেছি যে আমি যদি কোনো অ্যালকেন থেকে 2টা হাইড্রোজেন কমাই, 2টা হাইড্রোজেন কমানোর কারণে সেটা হচ্ছে অ্যালকিন হবে অথবা চক্রাকার অ্যালকেন হবে। আর সেটা থেকে যদি আমি আরও 2টা হাইড্রোজেন কমাই, তাহলে সেটা হচ্ছে যৌগটায় 2টা ডাবল বন্ড থাকবে, অথবা একটা ট্রিপল বন্ড থাকবে, অথবা সেটা হচ্ছে 2টা চক্র দেখাবে, ঠিক আছে। 2টা হাইড্রোজেন কমাতে একটা চক্র দেখাইছে, আরও 2টা যদি কমে, তাহলে আমরা দ্বিচাক্রিক যৌগ দেখতে পারবো, ঠিক আছে, ইনশাল্লাহ। তো আমরা এটা একটু ডিটেলসে বলতেছি, অনেকে হয়তো বুঝো নাই, তো এখন একটু আমরা ডিটেলে বলতেছি, ঠিক আছে। তো এই যে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, তো এই আইসোমারিজমটা তুমি মূলত পরীক্ষার হলে তুমি যদি নিজে বসে বসে বের করতে চাও, যে এই সংকেতটা দিয়ে, মনে করো সাপোজ তোমাকে দিয়েছে C4H10O, এটা দিয়ে কোন কোন সমাণু হয়, অথবা কোন কোন ফাংশনাল গ্রুপের সমাণুগুলো এটা দিয়ে হয়, তুমি যদি আগের থেকে জানা থাকে, তুমি কিন্তু ওই যে পরীক্ষার হলে খুব সহজে কিন্তু লিখে ফেলতে পারো। তুমি যদি জানো যে এই সংকেতটা দিয়ে তোমার অ্যালকোহল হয়, ইথার হয়, অথবা তোমার অ্যালডিহাইড হয়, কিটোন হয়, তুমি যদি আগের থেকে জানো যে এই সংকেতটা দিয়ে কী কী হয়, হ্যাঁ, যেমন CnH2n, এটা তুমি জানো এটা দিয়ে কী কী হয়, তুমি কিন্তু পরীক্ষার খাতায় খুব সহজেই লিখে ফেলতে পারবে যে এটা দিয়ে এটা হয়। তুমি যদি সবগুলো সমান নাও লিখতে পারো, তুমি বলতে পারবে যে এটা দিয়ে অন্তত যে কোন 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 ধরনের যৌগগুলো হয়। তো এমন নয় তুমি পারবা না। তো শাওন ভাইকে আমরা সবাই চিনি, তো ভাইয়া খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলে যে যুদ্ধক্ষেত্রে যাওয়ার পর আসলে অস্ত্র তৈরি করতে হয় না, অস্ত্র তৈরি করতে হয় যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে। তো এখানে আমরা ওই যে অস্ত্রগুলো ইউজ করতেছি বাসাতে থাকতেই, যেন যুদ্ধক্ষেত্রে আমরা খুব সহজে ইউজ করতে পারি। তো শুরুটা বলি যে সাধারণ সংকেত, ঠিক আছে, CnH2n, এটাতে আমরা মূলত অ্যালকিন পাই, আর সাইক্লো অ্যালকেন পাই, ঠিক আছে, সাইক্লো অ্যালকেন। উদাহরণ কি ভাইয়া? উদাহরণ হচ্ছে, আমি যদি একটু আগে এক্সাম্পলটা লিখি C3H6, ঠিক আছে, CnH2n, তাহলে হচ্ছে এটা যদি আমি একটা অ্যালকিন আঁকি, স্কেলেটা ফর্মুলা, এটা হচ্ছে একটা অ্যালকিন, এটা কিন্তু তুমি আর কোনো আইসোমারিজম এখানে করতে পারবো না, ঠিক আছে, যেটা হচ্ছে চেইন। এবার আমরা সাইক্লো একটা সমানও দেখবো, যেহেতু সাইক্লো অ্যালকেন হয় আমরা এখান থেকে জানি, এই যে সাইক্লো অ্যালকেন, তুই গুণে দেখবা দুইটারই কার্বন এবং হাইড্রোজেন সংখ্যা সেম হইতেছে। তো আমরা যদি এটা আরেকটা এক্সাম্পল দেখি, যেমন C4H8, ঠিক আছে, C4H8, এটা যদি আমরা চেইন সমানুটা কি, এখানে হচ্ছে একটা ডাবল বন্ড থাকবে,
যেহেতু অ্যালকিন হবে, এবং যেহেতু আমরা যদি এটা যদি কোনো অ্যালকেন হয়তো সংকেত হতো C4H10 অর্থাৎ CN H2N+2, ঠিক আছে। যেহেতু এটা 2N শুধু দুইটা হাইড্রোজেন কম অ্যালকেন থেকে, কারণ হচ্ছে এখানে একটা ডাবল বন্ড হবে অথবা একটা চাকরিক যৌগ হবে, ঠিক আছে। তো এখানে আরও সমাণু হওয়া সম্ভব, যেমন এটা, অথবা আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, ঠিক আছে, 2 3 4। আচ্ছা, এবার যদি আমি চাকরিক কোনো যৌগ আঁকি, যেমন হচ্ছে যেহেতু C4H8 আছে, একটা চতুর্ভুজের মতো রাখতে পারি আমি, অথবা যেহেতু ত্রিভুজ শেপে রাখতে পারি, এই যে ত্রিভুজ শেপে রাখতে পারি এবং একটা শাখা দিয়ে দিলাম, তারপর এখান থেকে আর কিছু আঁকা যায় না, ঠিক আছে। তো এখানে একটা জিনিস ক্লিয়ার করা খুব দরকার, যে আমরা যেহেতু ফাংশনাল গ্রুপ আইসোমারিজম পড়তেছি, ঠিক আছে। তো তুমি হয়তো শুরুতে দেখে মনে করবে যে ভাই এখানে তো মানে যতগুলো সমাণু আঁকছেন সবগুলোই তো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, সেহেতু আমরা এটার রুলগুলো ফলো করে মানে পড়তেছি। তো আসলে তুমি আসলে এই দুইটাকে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বলতে পারবা, এই দুইটাকে বলতে পারবা, এই দুইটাকে বলতে পারবা, এই দুইটাকে বলতে পারবা। কেন? কারণ হচ্ছে এখানে দুই ধরনের ফাংশনাল গ্রুপ আমরা দেখতেছি। এটা হয়তো চক্রাকার যৌগ, কিন্তু এটা কিন্তু চেইন। যেমন এখানে কিন্তু তোমার যেই এখানে কিন্তু পজিশনাল আইসোমারটা হয়েছে, ঠিক আছে। এই দুইটা কিন্তু একে অপরের পজিশনাল আইসোমার, যেহেতু তোমার এখানের যে ডাবল বন্ডটা সেটা হচ্ছে খালি অবস্থানটা পরিবর্তন করছে, এটা কিন্তু কোনো ফাংশনাল গ্রুপ চেঞ্জ করে নাই, ঠিক আছে। সুতরাং এটা কোনো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম না এই দুইটা, ঠিক আছে। এই দুটো হচ্ছে তোমার অবস্থান সমান, ঠিক আছে। এবং এই দুইটাও তুমি বলতে পারো যে এগুলো চেইন সমান, তো এগুলো বলতে পারো এগুলো চেইন সমান, ঠিক আছে। আবার এই দুইটার যে একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে আমরা আসলে আমাদের বইতেও খুব বেশি ইউজ করা হয় না, এটাকে আমরা বলতে পারি যে রিং চেইন আইসোমারিজম, ঠিক আছে, রিং চেইন আইসোমারিজম। তো এটা আসলে আমাদের লাগবে না, তো বলতেছি কারণ এটাকে তো এই দুইটাকে যদি তুমি কোনো সমানু বলতে চাও, ঠিক আছে, তুমি কি সমানু বলবো এটাকে কি কোনো সমানু বলতে পারো তুমি? যে গাঠনিক সমানুর মধ্যে আমি 5টা প্রকারভেদ পড়ছি, এর মধ্যে কোনো নাম এখানে আসলে মানে ফিট হইতেছে না এক কথায়, এটাকে আমরা বলি রিং চেইন আইসোমারিজম, যেটা আসলে আমাদের লাগে না, ঠিক আছে। শুধু জানলে হবে যে এটা সমান, শেষ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো এরপরে যে সংকেতটা আমরা দেখব সেটা হচ্ছে CnH2n-2। একটু আগে আমরা যে সংকেতটা দেখছি সেটা হচ্ছে CnH2n। তো এখানে কিন্তু আরও 2টা হাইড্রোজেন কমে গেছে, অর্থাৎ কি বুঝতেছি এখানে আরেকটা ডাবল বন্ড বাড়বে, ঠিক আছে। এবং চক্রাকার যৌগ হবে, সাথে একটা ডাবল বন্ড থাকবে, ঠিক আছে। অথবা একটা দ্বিচাক্রিক যৌগ হবে, অথবা আমরা কিন্তু শুরুতেই দেখছি যে যখন অ্যালকেন থেকে দুইটা করে 4টা হাইড্রোজেন কমে গেছে, তখন কিন্তু আমরা একটা বন্ধন ইউজ করতে পারছিলাম, ঠিক আছে, ঠিক আছে। মানে অর্থাৎ যদি দুইটা হাইড্রোজেন কমে সবসময় একটা ডাবল বন্ড বাড়বে, অথবা চক্রাকার হবে, এবং চক্রাকার যদি আগে থেকে হয়ে থাকে সেখানে ডাবল বন্ড হবে, অথবা মেইন চেইনে হচ্ছে তোমার ট্রিপল বন্ড হবে, অথবা তোমার চক্রটা হচ্ছে দ্বিচাক্রিক হবে, ঠিক আছে। হয়তো কথাগুলো খুব বেশি এলোমেলো লাগতেছে, তাও আমরা কিছু এক্সাম্পল দেখি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা শুরুতেই দেখি C3। আচ্ছা, এখানে প্রকার কী কী হইতে পারে সেটা লিখে দিই, ঠিক আছে। এটা হইতে পারে তোমার ডাইন, অথবা মানে দুইটা তোমার থাকতে পারে, ডাবল বন্ড থাকতে পারে, অথবা একটা ট্রিপল বন্ড থাকতে পারে, অথবা এটা হয়তো তোমার এটা হচ্ছে সাইক্লিক অ্যান্ড একটা ডাবল বন্ড থাকবে, ঠিক আছে। অথবা সেটা হচ্ছে তোমার ডাইসাইক্লিক হবে, ঠিক আছে, 2টা চক্র থাকবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হয়তো বুঝতেছো না, যে আমি একটা এক্সাম্পল দিতেছি, বুঝবে ইনশাল্লাহ, যে C3H4, ঠিক আছে। এটা হচ্ছে n এর মান 3, তো 6 - 2 4 C3H4। তো এই যৌগটা যদি স্কেলিটাল ফর্মুলা আমরা আঁকি, সেটা হচ্ছে এই যে 2টা ডাবল বন্ড থাকবে, ঠিক আছে। মানে মূলত যৌগটা হচ্ছে একটা সরলরৈখিক একটা যৌগ হয়ে যাবে আর কি, যেহেতু এখানে এই যে কার্বনটা আমরা দেখতেছি এখানে একটা সিগমা বন্ড আর একটা সিগমা বন্ড, এখানে কোনো লোন পেয়ার নাই, সুতরাং এখানে কিন্তু এই কার্বনটা এটা কিন্তু sp সংকরিত। যাই হোক, ওইদিকে আমরা যাই না আপাতত, এমনি আঁকলেও কিন্তু তুমি মানে বুঝতে পারলেই হইলো, আপাতত যে খুব সঠিক করে আঁকতে হবে বা সরল করে, এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে। তো এখানে কিন্তু 2টা ডাবল বন্ড হয়েছে, ঠিক আছে। অথবা এখানে একটা ট্রিপল বন্ড হবে, ঠিক আছে, অথবা একটা ট্রিপল বন্ড হবে, যেহেতু তোমার CnH2n-2 অ্যালকেন থেকে তোমার 4টা হাইড্রোজেন কম, ঠিক আছে।
অথবা এখানে আমরা আর কি দেখতেছি, এখানে কিন্তু মানে চেইনের আর কিছু হচ্ছে না, ঠিক আছে, চেইনের আর কিছু হচ্ছে না। তো সাইক্লিক যৌগটাকে যদি সাইক্লিক যৌগ হয় আর সাইক্লিক হবে আর সাথে একটা ডাবল বন্ড থাকবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু মানে যে ডাইসাইক্লিক সেটা দেখানোর মতো কিন্তু আমাদের এক্সট্রা আর কোনো কার্বন নেই। আমাদের যদি আর একটা কার্বন থাকতো আমরা দেখাতে পারতাম। তো আমরা একটু বড় একটা যৌগ নেই, যেমন ধরলাম C4 কি বলা যায় H6, ঠিক আছে। এই যৌগটা যদি আমরা স্কেলেটা ফর্মুলাটাকে চেইন সমানতা যে আচ্ছা 4টা কার্বন থাকবে এবং এখানে হচ্ছে আমরা এখানে দেখতেছি যেখানে 2টা ডাবল বন্ড থাকবে, ঠিক আছে। এটা আমরা এভাবে দিতে পারি, পাশাপাশি দিতে পারি, তখন এটা সোজা হয়ে যাবে, লাগবে না। অথবা আমরা হচ্ছে এটা এভাবে দূরে দূরে দিতে পারি, অথবা আমরা হচ্ছে এটাকে এই যে একটা কার্বনের মধ্যে দিতে পারি, ঠিক আছে, এই যে একটা কার্বনের মধ্যে দিতে পারি। তো এছাড়াও কিন্তু আমরা এই যে এখানে যে যৌগটা এখানে কিন্তু আমরা আচ্ছা এখানে হচ্ছে 3 কার্বনে কিন্তু যৌগটা আসলে হচ্ছে না, যেহেতু 2টা ডাবল বন্ড আছে অথবা 3টা ডাবল বন্ড আছে। এখানে যদি 3 কার্বনে কোনো যৌগ আমরা করতে চাই 1 2 3 তখন হচ্ছে 5 কার্বন যদি 5 হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আর কোনো মানে চেইন হচ্ছে কোনো যৌগ হবে না, এবার হচ্ছে সব সাইক্লিক যৌগ, ঠিক আছে। তো সাইক্লিক যৌগ কী কী আমরা আঁকি, শুরুতে হচ্ছে যেহেতু 4 কার্বন সেটা 4 কার্বন একটা সাইক্লিক যৌগ আঁকলাম, এবং সাইক্লিক যৌগ হবে সাথে হচ্ছে একটা ডাবল বন্ড থাকবে, ঠিক আছে, সাথে হচ্ছে একটা ডাবল বন্ড থাকবে। অথবা তুমি হইতে পারে একটা ত্রিভুজ, একটা ডাবল বন্ড থাকবে, এই যে 4টা কার্বন, ঠিক আছে। অথবা ত্রিভুজ এখানে একটা ডাবল বন্ড থাকবে, অথবা ঠিক আছে, অথবা তোমার এখানে একটা ডাবল বন্ড থাকবে, এই যে একটা হাত থাকবে। আচ্ছা এই দুইটা তো সেম, এই যে এই দুইটা সেম, আমরা এখানে একটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে একটা ত্রিভুজ আর একটা হাত, এখানে একটা ডাবল বন্ড, ঠিক আছে। এবার আসি এটা ডাইসাইক্লিক, ঠিক আছে, CnH2n-2 এটা হচ্ছে ডাইসাইক্লিক যৌগ গঠন করে। যেমন আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, ঠিক আছে, এখানে যদি আটটা কার্বন যদি থাকে, যেমন ওই যে C4H6, আমি কিন্তু এখানে 4টা কার্বন দিয়েছি, 1 2 3 4টা, এটা দিয়ে কিন্তু 2টা চক্র গঠন হয়েছে, এই যে একটা চক্র 2টা চক্র। এবং তুমি যদি এই সংকেতটা মিলাই দেখো এটা কিন্তু C4H6 হচ্ছে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝছো CnH2n-2। এবার আমরা নেক্সটে মুভ করি। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে CnH2n+2O, ঠিক আছে। এটা মূলত তোমরা দেখে বুঝতে পারো কথা যে কিসের সংকেত। আমরা কিন্তু ছোটোবেলায় যখন সংকেতটা পড়তাম তখন মোটামুটি এভাবে পড়তাম যে CnH2n+1OH, মানে এটা ছিল অ্যালকোহল, ঠিক আছে। এখন তো সবাই বুঝছো। তো নর্মাল এখন আমরা সংকেতটাকে আসলে এভাবে লিখি যে CnH2n+2O, একভাবে লিখলে হয়েছে। তো এটা দিয়ে মূলত তুমি সবসময় একটা জিনিস মাথায় রাখবা যে এটা তো বুঝতেছো যে এটা অ্যালকোহল হবে, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবা যে অ্যালকোহল আর ইথার এটা হচ্ছে মনে করো ভাই ভাই, যেখানে অ্যালকোহল থাকবে সেখানে ইথার থাকবেই। কত তুমি দেখো যে সাইক্লিক অ্যালকোহল আছে, ডাবল বন্ডযুক্ত অ্যালকোহল আছে, মানে ইনল আছে, সেখানে তুমি দেখবে ডাবল বন্ডযুক্ত ইথারও আছে, সরি। অথবা তুমি যদি কোথাও দেখো যে সাইক্লিক অ্যালকোহল আছে, সেখানে তুমি দেখবে সাইক্লিক ইথারও আছে, ঠিক আছে। তো আমরা এখন দেখি, তো অ্যালকোহল আর ইথার যেটা বললাম ভাই ভাই সমানতার ক্ষেত্রে ইথার, তুমি দেখবা যে এখানে হচ্ছে এই দুইটা ছাড়া তোমার কোনো সমান এখানে হচ্ছে না, ঠিক আছে, কোনো সমান এখানে হচ্ছে না। তো এই দুইটা যদি আমরা এক্সাম্পল দেখি, CnH2n+2O এটা হচ্ছে অ্যালকোহল আর ইথার হয়। যেমন আমি ধরলাম এটা হচ্ছে C4 দিলাম, C4H10O, ঠিক আছে। তো C4H10O দিয়ে কী হয়, অ্যালকোহল হয়, ইথার হয়, ঠিক আছে। তো অ্যালকোহলগুলো আমরা আঁকি, যেহেতু C4 ধরলাম, এখানে একটা অ্যালকোহল দিলাম OH, এর একটা অ্যালকোহল দিলাম OH। অথবা আমরা যদি এটারই একটা চেইন আইসোমার, অথবা মানে এখানে যেহেতু ফাংশনাল গ্রুপ আঁকতেছি, মানে ফাংশনাল গ্রুপ হবে কোনটার, এখানে কিন্তু যতগুলো অ্যালকোহল আছে, ঠিক আছে, যতগুলো অ্যালকোহলের যোগ্য হবে কোনোটাই কিন্তু একে অপরের ফাংশনাল গ্রুপ আইসোমার না, ঠিক আছে। যদি অ্যালকোহল হবে আর যখন ইথার হবে তখন হচ্ছে ওই দুইটা পরস্পর হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, যেহেতু ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয়ে যেতেছে। যখন অ্যালকোহলের দুইটা যৌগ তখন কিন্তু তোমার ফাংশনাল গ্রুপ চেঞ্জ হচ্ছে না, সেটা হয় হয়তো চেইন আইসোমার হবে অথবা তোমার পজিশনাল আইসোমার হবে, ঠিক আছে।
তো এখানে যদি আমরা আর 3 কার্বন বিশিষ্ট কোনো একটা চেন আঁকি, যে এখানে একটা চেন দিলাম, এখানে হচ্ছে ওইচ দিলাম, অথবা এখানে ওইচ দিতে পারবো। যাই হোক, তুমি এখানে অনেকগুলো সমান রাখতে পারবা, অসংখ্য, মানে মানে একটা বড় যৌগ দিলেই তুমি মনে করো কার্বন 4 পর্যন্ত গেলেই তোমার খুব বিশাল বিশাল মানে অনেকগুলো সংখ্যা বিশিষ্ট সমাণু আসবে, ঠিক আছে। তো আমি আর সবগুলোকে দিব না, তুমি হয়তো প্র্যাকটিস করতে পারো বাসায়, পরীক্ষা হলে দিলেও আসলে তুমি যে সবগুলো আঁকতে হবে এমন না। তো এটা তো অ্যালকোহল দেখাইলাম, ঠিক আছে। এখানে কিন্তু কোনো সাইক্লিক কম্পাউন্ড হবে না, ঠিক আছে। তো এখানে যদি ইথার দেখাই, ইথার এমন হইতে পারে, এই যে একটু ওই যে জিনিসটা বললাম, এই দুটা কিন্তু পরস্পর কখনোই ফাংশনাল গ্রুপ আইসোমার না পরস্পরের, এই দুটা কিন্তু পজিশনাল আইসোমার। যেহেতু এখানে ফাংশনাল গ্রুপের খেলে অবস্থানটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। এটা কিন্তু মানে আমরা মানে মূলত এটা হচ্ছে একটা মেটামার, পরস্পরের মেটামারের। আর জেনারেলি হচ্ছে আমরা এটাকে ফাংশনাল অবস্থান সমানও বলতে পারি। কিন্তু এই দুইটা বলতে পারো পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, অথবা এই দুইটা, অথবা এই দুইটা, অথবা এই দুইটা। কিন্তু যখন একই ফাংশনাল গ্রুপ থাকবে তখন সেটা কখনো পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমারিজম হবে না, সেটা হয় চেইন আইসোমার হবে, অথবা টটোমার, অথবা তুমি অবস্থান সমান যেটাই বলো ওগুলো হবে, ঠিক আছে। একবার আচ্ছা, এটা নিয়ে একটা কোয়েশ্চেন আছে, ঢাকা ভার্সিটিতে আসছিল যে C4H10O, H10O এটার কতগুলো ইথার সমাণু হয়, ঠিক আছে, কতগুলো ইথার আঁকা যায় এটা দিয়ে, ঠিক আছে। তো আমরা যে চেইনটা আঁকি, একটা হয়েছে, একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, এটা ইথার। আরেকটা হয়েছে, এই যে আরেকটা হয়েছে, আর এই যে আরেকটা হয়েছে। এগুলো ছাড়া তুমি দেখবা যে তুমি এখানে থেকে ইথারের কোনো সমাণু আঁকতে পারতেছো না, ঠিক আছে। তো অপশান ছিল 2, 3, 4, 5, তো অ্যান্সার হচ্ছে 3, ঠিক আছে। 2013 তো মেবি আসছিল ঢাকা ভার্সিটিতে। তো যাই হোক, এরপরের এক্সাম্পলটা আমরা দেখি, সেটা হচ্ছে CnH2nO, CnH2nO। তো এবার একটা জিনিস এতক্ষণ তোমার মানে মাথায় আসার কথা অবশ্যই, যে এর আগে সংখ্যাটা ছিল CnH2n+2O, এবং সেখানে কী কী হইতো, অ্যালকোহল হইতো এবং ইথার হইতো। তো এখনও কিন্তু যেহেতু 2টা হাইড্রোজেন চলে গেছে, যৌগটাতে অ্যালকোহলের মূলক থাকবে, ইথার মূলকও থাকবে, কিন্তু অবশ্যই একটা এক্সট্রা ডাবল বন্ড থাকবে, ঠিক আছে। যদি এটা সেটা সরল চেইন হয়, সেখানে অবশ্যই একটা এক্সট্রা ডাবল বন্ড থাকবে। অর্থাৎ অ্যালকোহলের ক্ষেত্রে ইনল হয়ে যাবে ডাবল বন্ড সহ, আর ইথারের ক্ষেত্রে একটা এক্সট্রা ডাবল বন্ড থাকবে। অথবা এটা হচ্ছে চাকরিক অ্যালকোহল হবে, অথবা চাকরিক ইথার হবে, ঠিক আছে। মানে এই জিনিসটা কিন্তু আসলে অনেক মজা লাগার কথা তোমাদের, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ইনল, অর্থাৎ তোমার অ্যালকোহলের সাথে একটা অর্থাৎ একটা ডাবল বন্ড থাকবে, সেটাকে আমরা কিন্তু ইনল বলি। অথবা তোমার হচ্ছে ডাবল বন্ডওয়ালা একটা ডাবল বন্ড বিশিষ্ট ইথার, অথবা তোমার সাইক্লিক অ্যালকোহল, অথবা তোমার সাইক্লিক ইথার, ঠিক আছে। হ্যাঁ, তোমার আরেকটা জিনিস হবে, মানে আরও 2টা জিনিস হবে এখানে, কিন্তু তুমি এই সংকেতটা দেখে হয়তো ধরতে পারছো কি না জানি না, যে এখানে কিন্তু এটা অ্যালডিহাইডের সংকেত, ঠিক আছে, এটা অ্যালডিহাইডের সংকেত। তো একটু আগে আমি বলছিলাম যে অ্যালকোহল আর ইথার এরা হচ্ছে পরস্পর ভাই ভাই, এবং হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন পরস্পর ভাই ভাই। তুমি সমানতার মধ্যে যেখানে অ্যালডিহাইড দেখবা ওখানে তুমি কিটোন পাবা, অর্থাৎ সেম সংকেতে তুমি অ্যালডিহাইডও পাবা, কিটোনও পাবা, ঠিক আছে। ঠিক আছে, তো এবার এটা একটা এক্সাম্পল দেখি আমরা। ধরলাম C3H6O, ঠিক আছে, C3H6O। এটা যদি আমরা ইনল কম্পাউন্ড দেখি, অর্থাৎ অ্যালকোহল মূলক থাকবে এবং একটা ডাবল বন্ড থাকবে, তাহলে হচ্ছে C3, যেহেতু এখানে একটা এই যে OH মূলক দিলাম আমি, এবং এখানে ধরো একটা ডাবল বন্ড দিলাম, ঠিক আছে, অথবা OH এখানে ডাবল বন্ড দিলাম, অথবা OH এখানে একটা ডাবল বন্ড দিলাম, ঠিক আছে। তো বারবার বলতেছি, এই তিনটা কিন্তু কোনো সময় পরস্পরের ফাংশনাল আইসোমার হবে না। এই তিনটা হচ্ছে পরস্পরের, যেমন এটার ক্ষেত্রে হচ্ছে অবস্থান সমাণু, ঠিক আছে, এগুলো বা চেইন সমাণু। তো অ্যালকোহল গেল, ঠিক আছে, ডাবল বন্ডযুক্ত অ্যালকোহল গেল, ইনল গেল। এবার আমরা ডাবল বন্ড বিশিষ্ট ইথার দেখবো, ঠিক আছে। এই যে তোমার এই যে ইথার কিন্তু একটাই হইতেছে, ঠিক আছে, ডাবল বন্ড বিশিষ্ট ইথার। তারপর আমরা দেখবো
সাইক্লিক অ্যালকোহল, ঠিক আছে। এখানে কিন্তু 3টা কার্বন আছে যেহেতু, সাইক্লিক অ্যালকোহল, ঠিক আছে। এটা সাইক্লিক, কিন্তু এটা ছাড়া আর কোনোটা হয় না অ্যালকোহল। আর সাইক্লিক ইথার যদি আমরা দেখি সেটা হচ্ছে এই যে একটা, অথবা এখানে আরেকটা হয়, ঠিক আছে। এটা কিন্তু অ্যালকোহল থেকে একটা বেশি হয়, যেখানে এখানে আরেকটা হয়, ঠিক আছে। এগুলো আসলে শুরুতে মনে হচ্ছে যে এগুলো মানে কীভাবে এঁকে ফেলতেছে ভাইয়া, কিন্তু আসলে তুমি যদি একটু প্র্যাকটিস করো নিজে নিজে, এটা খুব মজা লাগবে, ঠিক আছে, খুব মজা লাগবে। তো সাইক্লিক অ্যালকোহল, সাইক্লিক ইথার দুইটা দেখে পাচ্ছি। এবার কী বাকি, অ্যালডিহাইড এবং কিটোন। তো এই যে CHO, যে একটা কার্বন, দুইটা কার্বন, 3টা কার্বন, ঠিক আছে। এটা কিন্তু অ্যালডিহাইড হয়ে গেছে, এবং এখানেও কিন্তু অ্যালডিহাইডের কিন্তু আর কোনো যৌগ পসিবল না। এবার যদি আমরা দেখি কিটোন, কিটোন, ঠিক আছে, এটা কিন্তু 3 কার্বন বিশিষ্ট একটা কিটোন হয়ে গেছে, ঠিক আছে, প্রোপানন। আমরা যদি একটু বড় একটা যৌগ দেখি, সেটা হচ্ছে তোমার C4H8O, ঠিক আছে। তো এটা যদি আমরা ইনল কম্পাউন্ড দেখি, অর্থাৎ ডাবল বন্ড বিশিষ্ট একটা অ্যালকোহল, সেটা হবে মনে করো এই যে OH, এখানে ডাবল বন্ড থাকতে পারে, অথবা এখানে থাকতে পারে, অথবা এখানে থাকতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু সবগুলো হচ্ছে পরস্পরের অবস্থান সমান হবে। অথবা আমি যদি তোমার 3 কার্বন বিশিষ্ট যৌগ কিন্তু আমি এখানে দেখাইতে হবে, সেটা তোমরা নিজেরাই পারবো, আমি আর দেখাইছি না, ঠিক আছে, ক্লাসটা বেশি লেন্দি হয়ে যাবে। তো ইনল দেখলাম আমরা, তো এবার ডাবল বিশিষ্ট অ্যালকোহল দেখবো, ঠিক আছে। ডাবল বিশিষ্ট অ্যালকোহল দেখবো, এই 4টা কার্বন হয়েছে, যে কোনো একটা জায়গায় ডাবল বন্ড দিবে, এখানে দিতে পারবো, এখানে দিতে পারো। কিন্তু আবার ইথারের সাথে কিন্তু ডাবল বন্ড দিতে পারবো না, কারণ ইথারের হচ্ছে 2 যোজি, ঠিক আছে। অক্সিজেন হচ্ছে 2টা যোজনী, 2টা হাত থাকবে, কারণ এখানে কোনো আলাদা বন্ধন দিতে পারবো না। তো আমরা ডাবল বিশিষ্ট অ্যালকোহল, ইথার সবটাই দেখলাম। এবার সাইক্লিক অ্যালকোহল দেখবো, যেহেতু 4টা আছে, এই যে এখানে OH অ্যালকোহল, ঠিক আছে। অথবা তুমি এই যে 3 কার্বন হয়, এই যে সরি, এখানে একটা OH, এখানে একটা শাখা বের করতে পারো, অথবা এই শাখাটা তুমি এখানে দিতে পারো, অথবা তুমি এটা এমনি আঁকতে পারো, OH অনেকভাবে আঁকতে পারো তুমি, বুঝছো। এগুলো বের করতে গেলে আসলে শেষ হবে না। তো এবার অ্যালকোহল দেখলাম, আবার হচ্ছে সাইক্লিক ইথার দেখবো, ঠিক আছে। এই 4টা কার্বন, একটা ইথার মূলক, ঠিক আছে, সাইক্লিক ইথার। অথবা আমরা যদি একটা চতুর্ভুজ শেপের দেখি, এই 4 কার্বন, 1, 2, 3, 4টা কার্বন। অথবা যদি ত্রিভুজ দেখি, এখানে হচ্ছে এখানে একটা, এখানে একটা, অথবা এটার জায়গায় এখানে একটা দিতে পারো, অথবা এখানে দিতে পারো, ঠিক আছে। তুমি মানে যত একবার ততই তোমার বের হইতে থাকবে এগুলো, ঠিক আছে। এগুলো পরীক্ষার সময় একবার বইটা দিছিল যে তোমার C6H12 এটার সমানুগুলো লিখো। তো এটার মানে ভাই অনেক সমানু হয়। তুমি কি মানে পরীক্ষা হলে বসে বসে সব লিখবে? C6H12 একটু আগে আমরা দেখে আসছি, CnH2, এটা হচ্ছে তোমার আচ্ছা C6H12 যে চাকরির যৌগগুলো হয়, চাকরির অ্যালকেনগুলো হয়, সেগুলো সমানু লিখতে বলা হয়েছে। এটা ভাই অনেকগুলো, 12, 13টা 14টা এমন সমানু হয়। তুমি তো বসে বসে সবগুলো ওই 3 মিনিট সময়ের মধ্যে সবগুলো লেখা পসিবল না একটা প্রশ্নের জন্য, ঠিক আছে। তো তখন তোমার মাথায় যা আসে তুমি লিখে দিবা, ঠিক আছে। ওই আশা করা যায় তোমাকে 7-8 দিয়ে দিবে স্যার ইনশাল্লাহ। তো আমরা সাইক্লিক ইথার দেখলাম। তো এবার আমরা আর 2টা দেখাবা, কেসে অ্যালডিহাইড এবং কিটোন, ঠিক আছে। সরি, এই যে CHO, 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, ঠিক আছে। অথবা তুমি মানে এই মূলকটাকে এখানেও দিতে পারো, ঠিক আছে, এই মূলকটাকে এখানেও দিতে পারো। অথবা এবার যদি আমরা কিটোন আঁকি, ঠিক আছে, কিটোন যদি আঁকি, এই যে 4টা কার্বন, এই যে কিটোন মূলক কিন্তু কখনো এই যে প্রান্তে হবে না, ঠিক আছে। কিটোন মূলকটা কিন্তু প্রান্তে হবে না, ওকে। তো এটাও দেখা শেষ হইলো। আমরা কি দেখব? CnH2n O2। তো এটা দেখেই মানে অন্তত বুঝে ফেলার কথা যে O2 এটা মানে 2টা অক্সিজেন কোন যৌগে থাকে, কোন অর্গানিক কম্পাউন্ডে, বা কোন অর্গানিক কম্পাউন্ডে হচ্ছে 2টা অক্সিজেন থাকে। এটা হচ্ছে তোমার হয়, এস্টার হয় এবং অ্যাসিড হয়, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড। এটা কী হইতে পারে? অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড এবং এস্টার। তো আমরা যদি প্রিভিয়াস এক্সাম্পলের সাথে মিলে, এখানে যদি আমি CnH2n-2
O2 দিতাম, মানে অর্থাৎ হাইড্রোজেন 2টা কমাই দিতাম। এখানে কিন্তু আমরা পরে একটা ডাবল বন্ড বিশিষ্ট অ্যাসিড, ডাবল বন্ড বিশিষ্ট তোমার ইথার দেখতে পারতাম, অথবা সাইক্লিক অ্যাসিড, সাইক্লিক ইথার, এগুলো আমরা পাইতাম, ঠিক আছে? তো ওই কথাটা মাথায় রাখবে, এখানে লাগবে না, মানে অবশ্যই এগুলো আমাদের লাগবে না, মানে এটুকু পর্যন্ত লাগবে হাইস্ট, কিন্তু ওই যে CnH2n-2 এটা লাগবে না, ঠিক আছে? অ্যাসিডের সংকেত তোমরা নিজেরাই লিখতে পারো, আমি তাও একটু দেখাই দিচ্ছি। যেমন C3H6O2, ঠিক আছে? এই যে একটা যে কি COOH, ঠিক আছে? একটা, দুইটা, তিনটে কার্বন। অথবা এই যে অ্যাসিড কিন্তু একটাই হয়, ঠিক আছে? অ্যাসিড আর হয় না। আর অ্যাস্টার হচ্ছে এই যে, যদি এটা একটু স্ট্রাকচার না এঁকে একটু নর্মাল সংকেতটা যদি লিখি, CH3 C ডাবল বন্ড O এই যে CH3, ঠিক আছে? সংকেতটাই হবে। ম্যাথটা আশা করি সবাই জানি যে দুই পাশে 8 থাকে, মানে এখানে হচ্ছে হাইড্রোজেনটা, যেখানে একটা 8 থাকে, ঠিক আছে? এটাই। তো আমরা আর এই টাইপের আর দুইটা বাকি আমাদের, তারপর হচ্ছে আরও বিশাল একটা টপিক বাকি, টটোমাইজম। তো CnH2n+3n, ঠিক আছে? তো নাইট্রোজেন আসলে কোন অর্গানিক কম্পাউন্ড থেকে, এটা মানে প্রত্যেকেই জানা উচিত। এটা হচ্ছে যেহেতু আমরা সবাই হয়তো এটা পড়ার আগেই আমরা মোটামুটি ফাংশনাল গ্রুপগুলো পড়ছি অথবা নামকরণ পড়ছি। তো অ্যান থাকে কোথায়? অ্যামিনে থাকে, ঠিক আছে? যদি এইভাবে লিখতাম তাহলে হয়তো ভালো করে বুঝতে হয় যে অ্যামিন, NH2, ঠিক আছে? এবার H বাইরে লিখতে হয়, তো আমরা এভাবে লিখলাম, ঠিক আছে? এটা শুধু অ্যামিন হয়, ঠিক আছে? অ্যামিনের সঙ্গে আসলে তুমি নিজেই পারবে। আমি যদি C3 এবার হচ্ছে H9N দিই, আমি নিজে আঁকতে পারবো এটা, মনে করি এটা NH2, ঠিক আছে? অথবা তুমি এভাবে আঁকতে পারো যে N যদি তুমি মাঝখানে দাও, আঁকতে পারো তুমি, ঠিক আছে? এখানে একটা তুমি মানে যেহেতু নাইট্রোজেনের দুই পাশে এখানে হচ্ছে একটা H বাকি থাকবে আর কি নাইট্রোজেনের, সেটা না দেখাইলেও আসলে হয় ইয়াতে স্কেলেটাল ফর্ম হতো, ঠিক আছে? এইগুলো খুব গুরুত্বপূর্ণ টপিক না, বুঝছো? মানে এই দুইটা পয়েন্ট, এই কারণে আমি খুব ফাস্ট দেখা দিতেছি। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে CnHn। হ্যাঁ, একটা কথা লিখে রাখতে পারো যে যতটা কার্বন থাকবে তার অর্ধেক সংখ্যক পাই বন্ড থাকবে, যতটা কার্বন থাকবে তার অর্ধেক সংখ্যক পাই বন্ড থাকবে, ঠিক আছে? যেমন আমি যদি শুধু এটা যদি সাইক্লিক কম্পাউন্ডগুলো দেখি, অর্থাৎ মানে এটা মূলত সাইক্লিক কম্পাউন্ডের জন্য আসবে, যদি আসতে পারে সাইক্লিক কম্পাউন্ডের জন্য, ঠিক আছে? যেমন C4H4, ঠিক আছে? C4H4, এটা দিয়ে আমরা যদি সাইক্লিক কম্পাউন্ড রাখি, আমি এটা বলেছিলাম যে যতটা কার্বন থাকবে তার অর্ধেক পাই বন্ড থাকবে, ঠিক আছে? যেমন এই যে অর্ধেক পাই বন্ড, 4টা কার্বন আছে। অথবা এদের পাশাপাশি দিতে পারো, হ্যাঁ, পাশাপাশি দিতে পারো। অথবা এই কিন্তু মনে রেখো, কিন্তু অ্যারোমেটিক যৌগ না, তুমি মানে একান্তর দ্বিবন্ধ না হলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। আর আরেকটি কথা মাঝখানে একটা কথা বলে রাখি যে আমরা যতগুলো সমাণু দেখাইছি, ঠিক আছে? এবার হয়তো মানে থিওরিটিক্যালি আমরা দেখাইছি, কিন্তু এখানে কিন্তু সবগুলো সমাণু আসলে তোমার এক্সিস্ট করে না, ঠিক আছে? নেচারে আসলে সবগুলো সমান এক্সিস্ট করে না, ঠিক আছে? কারণ হলো কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা মানে যে আমাদের থিওরিটিক্যাল ডেটা, সেটার উপরে সব ভিত্তি করে আসলে সবগুলো অ্যানালাইসিস আসলে মানে ফ্রুটফুল হয় না, ঠিক আছে? আমরা দেখা যায় যে গবেষণার উপর ভিত্তি করে আমরা থিওরিটা বানাই, ঠিক আছে? আমরা তখন হয়তো অনেকে বলি যে এটা ব্যতিক্রম, আসলে জিনিসটা ব্যতিক্রম না, সেটা হচ্ছে ওই প্রসেস এটা নেচারে হয়, এই কারণে আমরা ওইটা দিয়ে এক্সপ্লেন করি, এটা ব্যতিক্রম না আসলে, ঠিক আছে? তো এই যেখানে একটা ট্রিপল বন্ড দিতে পারো, যে 4টা কার্বন অর্ধেক ডাবল বন্ড, ঠিক আছে? তুমি এটা ত্রিভুজ আঁকতে পারো, যে একটা ডাবল বন্ড, এই যে একটা ডাবল বন্ড, এটা আসলে এক্সিস্ট করে না, এই যে এই পাশাপাশি এই যে এখানে একটা চেইনও থাকবে, এখানেও থাকবে, এটা আসলে মোটামুটি বাদ দিতে পারো। ত্রিভুজের যে আরেকটা কি, যেমন এটা ডাবল বন্ড, এই 4টা কার্বন আছে, 2টা ডাবল বন্ড আছে, অথবা এটা আঁকতে পারো, অথবা এমন ত্রিভুজ দিয়ে আরও আঁকতে পারো। যাই হোক, এবার আমরা যে মেইন আমাদের আজকের আকর্ষণ বলা যেতে পারে, সেটা টটোমাইজম। টটোমাইজমটা আসলে অনেক মজার, এটা নিয়ে আসলে অনেকক্ষণ হয়তো পড়ানো যাবে, কিন্তু আমাদের এত 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 যতক্ষণ মানে আধা ঘন্টা পড়ানো যাবে, হয়তো আরও বেশি পড়ানো যাবে, কিন্তু আমাদের এত কিছু লাগবে না। আমরা ছোট্ট কয়েকটা মানে এক্সাম্পল দেখব, ঠিক আছে? কি পড়বো? টটোমাইজম।
টটোমারিজম, ঠিক আছে। টটোমারিজম আসলে এটা হচ্ছে একটা কী বলা যায়, এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। ঠিক আছে, যেমন আমি যদি শুরুতে তোমাকে জিনিসটা এক্সপ্লেন না করে শুধু একটা এক্সাম্পল লিখে দিই, যেমন এটা আমি যদি লিখি যে আমি এটা এই টটোমারিজম টপিকটা আমি স্কেলেটর ফর্ম মধ্যে লিখতেছি না, এটা ওইভাবে লিখলে খুব একটা বুঝবা না, ঠিক আছে। CH3 CH3 ডাবল বন্ড O, ঠিক আছে। এটা একটা কিটোন, এটা হচ্ছে যখন টটোমারিজম শো করে তখন হচ্ছে এই যে CH3 C ডাবল বন্ড CH2 OH, এটা একটা ইনল ফর্ম করবে, ঠিক আছে, ইনল ফর্ম করে। তো আমরা এটাকে কেন স্পেশাল টাইপ অফ ফাংশনাল গ্রুপ বলতেছি, কারণ হচ্ছে এই যে কিটোন এটার কিন্তু ফাংশনাল গ্রুপ আইসোমারিজম আরও অনেক কিছু হয়, ঠিক আছে। যেমন হচ্ছে কী বলা যায়, যেমন হচ্ছে এটা কিন্তু তুমি এই যে ইনল হয়, অথবা তোমার ডাবল বন্ডযুক্ত ইথার হয়, ঠিক আছে, অথবা তোমার অ্যালডিহাইড হয়, অনেক কিছু হয়। কিন্তু তোমার নিজে নিজে কিন্তু এই যে একটা যৌগের মধ্যে একটা দ্রবণে মনে করো তুমি কিটোন রাখছো, সেখানে কিন্তু নিজে নিজে কখনো তোমার ডাবল বন্ডযুক্ত ইথার হবে না, ঠিক আছে, অথবা তোমার অ্যালডিহাইড হয়ে যাবে না, ঠিক আছে। সেটা কি হবে, সেটা হচ্ছে এই যে ইনল হবে, ঠিক আছে। এটা একটা স্পেশাল কেস, স্পেশাল টাইপ অফ ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। দেখো কিন্তু দুইটা কিন্তু ফাংশনাল গ্রুপ আইসোমার, কিন্তু যেহেতু মানে এই দুইটার মধ্যে সীমাবদ্ধ এটা, এই কারণে হচ্ছে এটাকে স্পেশাল টাইপ অফ ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বলা হয়, যেহেতু কিটোন থেকে শুধু ইনলে হইতেছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে কিটোন, সরি, এটা হচ্ছে ইনল। এটার যে মেকানিজম সেটা একটু দেখি আমরা, হ্যাঁ, সেটা একটু দেখি কষ্ট করে আমরা, যে এই কিন্তু আসলে যৌগের মধ্যেই হাইড্রোজেন ডাবল বন্ডের যে ইলেকট্রনটা আদান প্রদান হয় না, ঠিক আছে। এটা মিডিয়ামের মধ্যে হয়, এটা আমরা অ্যাসিডিক মিডিয়ামে হয় এবং বেসিক মিডিয়ামও হয়। তো এই মিডিয়ার যে হাইড্রোজেন H+ অথবা হাইড্রোনিয়াম আয়ন যেটাই বলো তুমি, অথবা হাইড্রোক্সিল আয়ন, ওইগুলোর মাধ্যমে হচ্ছে এই কাজটা সম্পন্ন হয়, ঠিক আছে। আমরা একটু দেখতেছি CH3, এই যৌগটা আমরা একটু ভেঙে রাখতেছি, CH3 C ডাবল বন্ড O CH3। তো আমরা যদি শুরুতে মানে অ্যাসিডিক মিডিয়ামটা চিন্তা করি, যে অ্যাসিডিক মিডিয়ামে যে কীভাবে টটোমারিজম শো করে, অ্যাসিডিক মিডিয়ামে যেমন আমি যদি এখানে যেহেতু অ্যাসিডিক মিডিয়াম, সেহেতু আমার দ্রবণে ধরো একটা পাত্র, এই পাত্র অবশ্যই আমার H+ থাকবে, ঠিক আছে। দ্রবণে অবশ্যই আমার H+ থাকবে। তো H+ একটা সমস্যা আছে, এই যে সরি, আমরা যদি একটু উপর দিয়ে দেখি তাহলে তখন বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমার যদি একটা H+ থাকে দ্রবণে, তাহলে এই যে অক্সিজেনে কিন্তু আমার হচ্ছে দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে, ঠিক আছে। তো এই অক্সিজেন লোন পেয়ার ইলেকট্রন কী করবে অক্সিজেন, সেটা হচ্ছে সে যে H+ আছে দ্রবণে, সেই দ্রবণে H+কে দিবে, ঠিক আছে। যে অনেকে বলতে পারে যে ভাইয়া এখানে কিন্তু হাইড্রোজেন এসে যুক্ত হবে, ঠিক আছে। তুমি দেখে বুঝতে হবে যেহেতু পরে OH হবে, এখানে একটা হাইড্রোজেন এসে যুক্ত হবে, ঠিক আছে। তো মনে হতে পারে অ্যারোটা তো ভাই উল্টো দিচ্ছেন, যেহেতু হাইড্রোজেন এসে যুক্ত হবে। কিন্তু আসলে ব্যাপারটা এমন না, এটা একটা মানে খুবই ফেমাস একটা কনভেনশন, যে ইলেকট্রন যেখান থেকে যেখানে যাবে, ঠিক আছে, সেখান এই অ্যারো সাইনটা হবে ওই দিকে, অর্থাৎ ডোনেটর থেকে যে অ্যাকসেপ্ট করবে ওর দিকে অ্যারো সাইনটা আমরা দিব। যেহেতু এখানে ডোনেট করছে অক্সিজেন এবং অ্যাকসেপ্ট করছে H+, সেহেতু আমরা অ্যারোটা ওই পাশে দিচ্ছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো H+কে যখন অক্সিজেন তোমার নিজের ইলেকট্রন দিয়ে দিতেছে, তখন মানে অনেকটা এমন হয়, এই যে CH3 CH, ঠিক আছে। আর এখানে ডাবল বন্ড OH, আর এটা হচ্ছে যেহেতু তোমার অক্সিজেনটা মানে হচ্ছে নিজে একটা ইলেকট্রন তো দিয়ে দিছে, এবং সেটা হচ্ছে হাত তিনটা হয়ে গেছে, এখানে একটা প্লাস দিব আমরা এটার মাথায়। তো আসলে যখন কোনো চার্জিত যৌগ আসলে কখনো তোমার স্থিতিশীল হইতে পারে না, বুঝছো। তো এটা স্থিতিশীল হওয়ার জন্য এটা কী করে, যৌগটা নেচারে কিন্তু সব কিছু স্থিতিশীল হইতে চায়, ঠিক আছে। তো এটা স্থিতিশীল হওয়ার জন্য সে কী করে, সে হচ্ছে যে কার্বনের সাথে ডাবল বন্ডের যে ইলেকট্রনটা আছে, সে হচ্ছে এটা নিয়ে যায়। তো নিয়ে গেলে কার্বনের কিন্তু হাত তিনটে হয়ে যেতেছে, কার্বনের দরকার কয়টা, 4টা হাত, অর্থাৎ সে তার আরও দুইটা ইলেকট্রন দরকার, ঠিক আছে।
আরও 2টা ইলেকট্রন দরকার। তো এই দ্রবণে কিন্তু পানি আছে, দ্রবণের মধ্যে অবশ্যই পানি আছে, ঠিক আছে, এই যে HOH, ঠিক আছে। তো এখানে কি হয়, এই যে এই হাইড্রোজেনটা কি করে, সে হচ্ছে এই যে অক্সিজেন হচ্ছে তাকে ইলেকট্রন দেয়, এখানে অক্সিজেন তাকে ইলেকট্রন দেয়, তখন হচ্ছে হাইড্রোজেন এই ইলেকট্রনটা কার্বনকে দিয়ে সে চলে আসে, তখন কিন্তু কার্বন 4টা হাত ফিল আপ হয়ে যাইতেছে, যেহেতু এখানে 1টা হাত 2টা হাত, এখানে আরও 2টা হাত, 4টা হাত। তো এখানে হচ্ছে একটা হাইড্রোনিয়াম আয়ন হচ্ছে দ্রবণে চলে আসে, যে H2O+, বা H+, যেটাকে আমরা বলি অনেক সময়, মানে এটা অনেকটা প্রায় সেম জিনিস। তো যৌগটা হয় লাস্ট, শেষ পর্যন্ত যৌগটা হয় এমন, ঠিক আছে। এই যে এই ফাইনাল যৌগটা তখন আমরা পাই CH3 CH2OH, ঠিক আছে। তো সেগুলো বুঝতে পারছো মেকানিজমটা। তো এই জিনিসটা তো আমরা অ্যাসিডিক মিডিয়ামে দেখলাম, ঠিক আছে। তো আমরা যদি বেসিক মিডিয়ামে দেখি যে এটা কীভাবে হয় কিটোইনল টটোমারিজমটা, তো একটু দেখি। আবার একটু এটা আঁকি, CH3 C++O CHHH। তো বেসিক মিডিয়ামে যদি হয় তাহলে ব্যাপারটা কেমন হয়, যে বেসিক মিডিয়ামে তো অবশ্যই হাইড্রোক্সিল আয়ন থাকবে, তো হাইড্রোক্সিল আয়নের যে আয়নটা কী করে, যে এখানে যে হাইড্রোজেনটা থাকে তাকে হচ্ছে তারা ইলেকট্রন দেয়, এবং এই হাইড্রোজেনটা হচ্ছে এখানে ইলেকট্রনটা ছেড়ে দেয়, এবং যেহেতু কার্বনে 5টা হাত হয়ে যেতেছে এই কারণে হচ্ছে মানে কার্বন হচ্ছে এখানে অক্সিজেনকে 2টা ইলেকট্রন দিয়ে দেয়, ঠিক আছে। এই যে অ্যারোগুলো দিতেছি না, তোমরা কিন্তু যারা হয়তো এই ভিডিওটা দেখতেছো, তো সবাই কিন্তু অর্গানিক শুরু করার, অর্গানিকের যে মেইন অর্গানিক আর কি যেটা বলে বিক্রিয়ার শুরু হয় যখন, তারা কিন্তু সবাই আইসোমারিজম পড়ে। তো বিক্রিয়ার ভিতরে কিন্তু এমন অ্যারো দিয়ে বিক্রিয়ার মেকানিজম বোঝার সময় অনেক সময় হয়তো পরীক্ষা লাগে না, কিন্তু মেকানিজম বুঝতে কাজে লাগে, অথবা মাঝে মাঝে পরীক্ষাও লেখা লাগে, ওইখানে কিন্তু অ্যারো সিস্টেমটা কাজে লাগে, ঠিক আছে। তো এখানে যদি একটু বুঝে নিতে পারো এখানে কিন্তু একটু সুবিধা হবে তোমার, ঠিক আছে। আমরা যখন সমানতা পড়ি আমাদের কাছে মনে হয় যে আরে ভাই অর্গানিক তো অনেক সোজা, হ্যাঁ সবাই বলে অর্গানিক অনেক কঠিন, অর্গানিক আসলে খুব একটা কঠিন না, সবাই বলে অর্গানিক অনেক কঠিন, কিন্তু এই যে ভাই সমানতা কি সহজ জিনিস পড়তেছি, এটা তো পড়তে অনেক মজা লাগতেছে, অর্গানিকে মনে হয় এমন মজা, পড়তে পারলে অবশ্যই মজা, কিন্তু তুমি কিন্তু সমানতা পড়তেছো মানে তুমি অর্গানিকের মেইন টপিক এখন ঢুকোইনি, ঠিক আছে, মানে জাস্ট একটু শুরু করতেছো অর্গানিকটা, ঠিক আছে। তো এখানে হচ্ছে কার্বন হচ্ছে অক্সিজেনকে ইলেকট্রনটা দিয়ে দেয়, ঠিক আছে। তো ব্যাপারটা কেমন হয়, যেখানে কিন্তু দ্রবণ একটা পানি চলে আসে, যেহেতু হাইড্রোক্সিলটা হাইড্রোজেনকে নিয়ে আসে, ঠিক আছে। তো যৌগটা কেমন হয়, ঠিক আছে, CH3 C++CH2, তারপর হচ্ছে এখানে একটা O- থাকে, ঠিক আছে। এখানে কিন্তু 2টা আছে, ওকে যে 2টা ইলেকট্রন এক্সট্রা দিচ্ছে কারণ ওর মাথায় একটা মাইনাস বসাইতে হয়েছে আমাদের, ঠিক আছে। ওর কিন্তু 2টা মুক্ত অলরেডি আছে। তো এখন তোকে নিউট্রাল হইতে হবে, কারণ কোনো যৌগ কিন্তু আয়নিত অবস্থায় থাকতে চায় না প্রকৃতিতে, সে স্টেবল হয় না, এই কারণে কী হয়, যৌগে কিন্তু পানি আছে, এই যে পানিটা বের হয়েছে এইটাই যে থাকতে হবে এখানে এমন কোনো ব্যাপার নেই, যৌগ অনেক পানির অণু আছে। আমরা যদি একটা পানির অণুকে নিয়ে আসি এদিকে HOH, ঠিক আছে। এখানে কী হয়, এই যে অক্সিজেন কী করে, যে ওর একটা ইলেকট্রন হচ্ছে এই যে হাইড্রোজেনকে দিয়ে দেয়, ঠিক আছে। ওর একটা অক্সিজেন হাইড্রোজেনকে দিয়ে দেয়, তখন হচ্ছে হাইড্রোজেন এই যে এখানে হাইড্রোক্সিল আয়ন ত্যাগ করে, এখানে হাইড্রোজেন হচ্ছে যৌগ এই অক্সিজেন এসে যুক্ত হয়, তখন হচ্ছে এখানের এই চার্জটা সেটাও হচ্ছে নিউট্রাল হয়ে যায়, এবং সেটা হচ্ছে এই যে ফাইনাল যৌগটা তৈরি হয়, ঠিক আছে। ঠিক আছে, আমি কিন্তু শুধু তোমাদেরকে যে কিটোন থেকে ইনল হওয়াটা দেখাইলাম, ঠিক আছে। এটা কিন্তু একটা মানে গতিশীল সাম্যাবস্থা, এটা কিন্তু সাম্যাবস্থা থাকে, ঠিক আছে। ইনল থেকেও কিন্তু কিটোন হয়, কিটোনটা বেশি স্থায়ী কারণ হচ্ছে কিটোনের পার্সেন্টেজটা বেশি থাকে, কিন্তু ইনল থেকেও যে হয় সেটা কিন্তু প্রসেস আছে, সেটা আপাতত আমাদের লাগবে না, ওইটা লাগবে না, ঠিক আছে। এটা মুসলাম। তো টটোমারিজম যে শুধু কিটো ইনল টটোমারিজম হয় ব্যাপারটা আসলে এমন না, সেটা আরও অনেক কিছু হয়। তো আমরা কিটো ইনলের আরও কয়েকটা এক্সাম্পল দেখি, হ্যাঁ। যেমন কি মনে করো, যেমন একটা যদি আমি একটা অ্যাসিডোফেনন নিই, CH3++O, ঠিক আছে। এখানে কিন্তু ওই যে এখানে কিন্তু আমরা ওই মেকানিজমটা দেখাচ্ছি, তো তুমি কিন্তু দেখেই বুঝতেছো এই যে কার্বনের সাথে যে আরেকটা কার্বন আছে আলফা কার্বন যেটা বলি, সেটা যে হাইড্রোজেন, সেটা আলফা হাইড্রোজেন। তো আলফা হাইড্রোজেন থেকে হচ্ছে মানে ওরা হচ্ছে মানে এমন না যে এই হাইড্রোজেনটা এখানে চলে আসে, ঠিক আছে। ওই মেকানিজমটার মাধ্যমে দ্রবণ থেকে হাইড্রোজেন এসে এখানে আসলে
এই টটোমাইজমটা হয়, ঠিক আছে। তো মানে সাম্যাবস্থায় দুইটা যৌগ থাকে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে কিটোন, মানে হচ্ছে এটা মূলত আমরা অ্যাসিটোফেনর নাম বলি এটাকে, কিন্তু এখানে একটা কিটোমূলক আছে, এখানে একটা কিটোমূলক আছে। আর এই যে কার্বন OH ডাবল বন্ড CH, ঠিক আছে, একদম হুবহু আগেরটা, ঠিক আছে, হুবহু আগেরটা, শুধু এখানটা CH-এর জায়গায় একটা আমরা একটা ফিনাইল মূলক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, CH-এর জায়গায় একটা ফিনাইল মূলক দিয়ে দিচ্ছি। তো আমরা যদি আরেকটা দেখি, সেখানে থাক, আমরা যদি আরেকটা যৌগ দেখি যে CH3 C ডাবল বন্ড O CH2 C ডাবল বন্ড O, তারপর হচ্ছে আমরা যদি আরও দেখি CH3, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমরা যদি ভিডিওটা পজ করে একটু ভাবতে চাও, ভাবো যে এখানে কিন্তু একটা কিটোমূলক আছে, ঠিক আছে, কিটোমূলক আছে এখানে, কিন্তু এই যে টটোমাইজম হইতে পারে, ঠিক আছে, এখানে একটা OH আসতে পারে, আবার এখানেও আসতে পারে, এখানেও কিন্তু এটার মতো সেম জিনিস, ঠিক আছে, এখানে আলফা হাইড্রোজেন আছে, মানে আসতেই পারে হাইড্রোজেন, ঠিক আছে। তো ইনল যে গঠিত হবে, ঠিক আছে, ইনলটা কি এখানে গঠিত হবে নাকি এখানে গঠিত হবে নাকি দুই পাশে গঠিত হবে? মানে তোমার কমন সেন্স কী বলে, এটা কি ইনলটাকে দুই পাশে গঠিত হবে নাকি এক পাশে গঠিত হবে? এবং ইনল গঠিত হওয়ার জন্য যেখানে ডাবল বন্ড হবে, ডাবল বন্ডটাকে এই পাশে না এই পাশে, অথবা এই পাশে না এই পাশে? তো এটার যে আসলে মেইন অ্যান্সারটা সেটা হচ্ছে এমন, সেটা হচ্ছে এই যে CH3 C OH ডাবল বন্ড CH C ডাবল বন্ড O CH3, অর্থাৎ এখানে কিটোনের শুধু একটা ইনল হয়, ঠিক আছে, এখানে কোনো ইনল হয় না। কেন কেন কারণ আছে এখানে, ঠিক আছে। একটু হাইড্রোজেনটা একটু আলাদা করে লিখি, এখানে কিন্তু অক্সিজেনের মাথায় মুক্তজোড় ইলেকট্রন আছে, ঠিক আছে, অক্সিজেনের মাথায় মুক্তজোড় ইলেকট্রন আছে। তো এখানে কিন্তু মানে যেহেতু মুক্তজোড় আছে, হয়তো মানে কনজুগেশন নিয়ে হয়তো আমরা একটু মানে হয়তো কোনো ক্লাসে ডিসকাস করব। তো কনজুগেশনের কারণ হচ্ছে, যেমন এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, এটা হয়তো অনেকে বুঝবে না, তো একটু দেখে রাখো, এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, একটা সিঙ্গেল বন্ড আছে, একটা ডাবল বন্ড আছে। যখন এমন একসাথে তোমার মুক্তজোড় থাকে, সিঙ্গেল বন্ড থাকে, ডাবল বন্ড বলতে এখানে পাই বন্ডটা থাকে, তখন হচ্ছে এখানে একটা কনজুগেশন হয়। তোমরা অনেক সময় দেখছো যে বিভিন্ন যোগে এমন রেজোনেন্স দেয়, এটা মানে কি, হচ্ছে ইলেকট্রনটা মানে ডিলোকালাইজ থাকে, ছড়াই থাকে, এই কারণে হচ্ছে যোগটা খুব স্টেবল হয়, ঠিক আছে, যোগটা খুব স্টেবল হয়, কারণ হচ্ছে এটা মানে এক জায়গায় এটা স্থির থেকে সেটা হচ্ছে চার্জিত করে রাখে না, ঠিক আছে। এখানে কী হয়, এমন এই যে মুক্তজোড় ইলেকট্রন, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, পাই বন্ড, এগুলোর কারণে হচ্ছে এখানে তোমার কনজুগেশন দেখা যায়, ঠিক আছে, রেজোনেন্স ক্রিয়েট হয় কারণে। এখানে রেজোনেন্স তো হয়ই, প্লাস হচ্ছে এই যে এখানে আমার অক্সিজেন আছে না, অক্সিজেন আর হাইড্রোজেনের মাধ্যমে হচ্ছে এই যে হাইড্রোজেন বন্ড দেখা যায়, এই কারণে হচ্ছে এই যোগটা খুবই স্টেবল। আমরা আগের যোগগুলোতে দেখছি যে কিটোন স্টেবল, ইনল কম স্টেবল, কিন্তু এখানে আমরা দেখতেছি যে ইনলটা বেশি স্টেবল, কিটোনটা কম স্টেবল। কেন? এখানে হচ্ছে কনজুগেশন অথবা এখানে রেজোনেন্স দেখা দিতেছে, আর হচ্ছে হাইড্রোজেন বন্ড দেখা দিতেছে, ঠিক আছে। তো কিটো ইনল রিলেটেড জিনিসপাতিগুলো যে আজকে লাস্ট একটা টটোমাইজম এক্সাম্পল দেখবো, তারপর হচ্ছে মনে করো আজকে আমাদের আচ্ছা এরপর একটা জিনিস দেখানো বাকি আছে। আচ্ছা আগে আমরা একটা দেখি, যেমন CH3 CHO, ঠিক আছে, অ্যালডিহাইড হচ্ছে এটা টটোমাইজমের মাধ্যমে ইনল কম্পাউন্ড হয়, ঠিক আছে, COH, ঠিক আছে, এখানেও কিন্তু ইনল হইতেছে, এটাকে আমরা বলবো অ্যালডো ইনল টটোমাইজম, এটাকে বলতাম কিটো ইনল টটোমাইজম, এখানে যেহেতু অ্যালডিহাইড এখানে বলবো অ্যালডো ইনল টটোমাইজম। তো এই রিলেটেড জিনিসপাতি মোটামুটি শেষ, এটা অনেক শত শত এক্সাম্পল আছে বলতে পারো, তো আমাদের এগুলো লাগবে না। আমি লাস্ট তোমাদেরকে ওই যে একটা এক্সাম্পল দেখাতে ভুলে গেছিলাম শুরুতে, সেটা একটু দেখাই দিই। আমাদের অবস্থান সমানো, সেখানে মাঝে মাঝে পরীক্ষায় বেনজিনের যে অবস্থান সমানো সেটা দিয়ে দেয়, মানে তুমি বলতে পারো এটা মুখস্থ করতে হবে তোমার, ঠিক আছে। যেমন মনে করো বেনজিন যদি একটা মূলক থাকে, ধরলাম এটা A, এটা সমাণু, এটা কোনো সমাণু নাই, ঠিক আছে, মানে এটা একটা যোগই আছে। এখানে যদি আমি আটটায় লাগাই, তখন তুমি দেখবে এটার একটা, দুইটা, তিনটা সমাণু হয়, ঠিক আছে, A অথবা B। অর্থাৎ তুমি যদি এখানে যে কোনো মানে এটার মতোই একটা মূলক আনো অথবা ভিন্ন ধরনের একটা মূলক আনো, এটা কিন্তু তিনটা সমাণু থাকবে, ঠিক আছে। অথবা তুমি যদি বেনজিনের
তিন দিকে তিনটা সেম ধরনের মূলক রাখো, সেখানে কিন্তু তিনটা সমান হবে। অথবা তুমি যদি বেঞ্জিনের দুইটা মূলক সেম রাখো, একটা আলাদা রাখো, তাহলে কিন্তু তোমার 6টা হবে। আর তিনটে যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু তোমার অবস্থান সমানও কয়টা হবে? 10টা। ঠিক আছে, এগুলো আসলে তুমি একে একে বের করতে পারবা, কিন্তু ওই যে বললাম পরীক্ষা হলে তো টাইম থাকবে না, তুমি এগুলো মুখস্থ করতে হবে। আর লাস্ট একটা দেখে যে আমাদের যে অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেনের কিছু সমাণু দেয় মুখস্থ পরীক্ষা হলে, যেমন অ্যালকেনের কার্বন সংখ্যা, ঠিক আছে, লিখে নাও কার্বন সংখ্যা। আর এটা হচ্ছে সমাণু সংখ্যা, মানে গাঠনিক সমাণু। অ্যালকেনের কার্বন সংখ্যা আর হচ্ছে গাঠনিক সমান আইসোমারিজম, ঠিক আছে। কার্বন সংখ্যা যদি অ্যালকেনের 4 হয়, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে 3টা কার্বন বিশিষ্ট অ্যালকেনে কিন্তু কোনো সমাণু হয় না, ঠিক আছে। এটা কিন্তু তুমি নিজেই বুঝতে পারার কথা। 4টা কার্বন থেকে হচ্ছে অ্যালকেনের সমাণু হওয়া শুরু হয়, ঠিক আছে। তো 10 পর্যন্ত আমাদের লাগে, আর বাইরে লাগে না। কার্বন যদি 4টা কার্বন বিশিষ্ট যদি অ্যালকেন হয় তাহলে আইসোমার হয় 2টা, গাঠনিক আইসোমার। যদি 5টা থাকে তাহলে হচ্ছে এটা মেবি কত ছিল, 29, 58। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা, এটার যে সংখ্যাটা এটা কিন্তু তুমি আসলে আসলে মনে, আমি একটু দেখে বলতেছি তোমাকে, এটা আসলে আমার মানে মুখস্থ নাই। একটা মিনিট। আচ্ছা, এটা হচ্ছে তোমার যদি 4টা কার্বন থাকে তাহলে হচ্ছে 2টা, 5টা থাকলে 3টা, তারপর হচ্ছে 6টা থাকলে হচ্ছে 5টা, 7টা থাকলে 9টা, 8টা থাকলে হচ্ছে তোমার 18টা, 9টা থাকলে তোমার 35টা, এবং 10টা থাকলে 75টা। তো এগুলো কিন্তু মানে আমারও মনে নেই, ঠিক আছে। এগুলো হচ্ছে নর্মালি মনে থাকার কথা না তোমার এগুলো, কিন্তু তুমি যদি পরীক্ষার 1-2 দিন আগে দেখো তো দেখবে পরীক্ষা তোমার মনে আছে এগুলো, ঠিক আছে। এগুলো সংখ্যা তো করে একটু ভুলে যাওয়ার চান্স বেশি, ঠিক আছে। তো আজকে তোমাদের এই এই আইসোমারিজম পার্ট 1, অর্থাৎ যে স্ট্রাকচারাল আইসোমারিজম পড়ছি আমরা, সেটা শেষ হলো। তো ইনশাআল্লাহ যে নেক্সট ক্লাস দিব আমরা পার্ট 2 আইসোমারিজমের, সেটাতে আমরা যে স্টেরিও আইসোমার সেটা ইনশাআল্লাহ কমপ্লিট করবো। তো আজকের ক্লাস এখান পর্যন্তই। আসসালামু আলাইকুম।